আসাম উত্তর পূর্ব ভারতের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সমৃদ্ধ সংস্কৃতি এবং চা বাগান সহ একশৃঙ্গ গন্ডারের জন্য বিশ্ববিখ্যাত। এই রাজ্যের আয়তন ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার। এশিয়া তথা বিশ্বের প্রধান ও দীর্ঘতম নদ হল ব্রহ্মপুত্র। এর দৈর্ঘ্য ২৯০০ কিলোমিটার। হিমালয়ের কৈলাস পর্বতমালায় অবস্থিত চেমায়ুংদুং হিমবাহ থেকে এই নদ উৎপত্তি হয়ে চীন, ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নিয়ে যাব আসামের ব্রহ্মপুত্র নদ পার্ক, জুবিন ক্ষেত্র সহ বেশ কিছু সুন্দর মনোরম পরিবেশে, যেখানে প্রকৃতির সাথে পরিবেশের মেলবন্ধন হয়েছে। গুড মর্নিং দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন। আপনাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি আরেকটা নতুন ভ্রমণের গল্প নিয়ে। আসাম সিরিজের আজকের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা জানেন যে আমরা রয়েছি আসামে, মা কামাখ্যা মন্দিরে আমি গিয়েছিলাম, আপনাদেরকে দেখালাম আগের ভিডিওতে। আর আমরা এই মুহূর্তে রয়েছি আসামের এপি হোম হোটেলে, আগের ভিডিওতে যেমনটা দেখিয়েছিলাম। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি উমানন্দ মন্দিরে যাব এবং আশেপাশে আরও কতগুলো জায়গায় যাওয়ার আছে। আর বৃষ্টিও পড়ছে, এবার জানি না কতদূর কী করতে পারবো। তো চলুন, যেখানে যাব নিজের চাক্ষুষ দেখবো এবং আমার ক্যামেরা লেন্সের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন, বেশি কথা না বলে যাত্রাটা শুরু করা যাক। রাস্তার ওই পারে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এখন আমি গাড়িতে উঠবো। এটা করে আমরা জার্নিটা শুরু করছি। এই गाड़ी उठे पड़े जी। अच्छा भैया, आपका नाम बोलिए। हेमंत ठाकुरिया। हेमंत ठाकुरिया। अच्छा, आज हम कहाँ जाएंगे? आज हम पहले जाएंगे आपका उमानंद टेम्पल, उसके बाद जाएंगे उग्रतारा टेम्पल, फिर बाकी और लोकल में जितना भी है सब कुछ क्लियर कर लेंगे। अच्छा, हाँ, सोनापुर भी जाएंगे। अच्छा ठीक है, तो चलिए जर्नी स्टार्ट करते हैं। এই যে সেতুটা আপনারা দেখছেন, এই সেতুটা নতুন তৈরি হয়েছে, কুমার ভাস্কর বর্মা সেতু। আর ভিউটা তো অসাধারণ। আর নদীর ওপরে একটা মূর্তি রাখা রয়েছে, এখান থেকে ভিউটা দুর্দান্ত লাগছে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে দিই, যেহেতু এখন অম্বুবাচী চলছে, অম্বুবাচী উপলক্ষে আসামের সমস্ত মন্দির বন্ধ। তো আমরা প্ল্যান যেমন করেছিলাম উমানন্দ আর অন্যান্য মন্দিরগুলোতে যাব, কিন্তু অম্বুবাচীর জন্য সমস্ত মন্দির, ইভেন এখানে যে বুদ্ধ মন্দির রয়েছে সেটাও বন্ধ। তাই আমরা প্ল্যানটা চেঞ্জ করেছি। প্ল্যানটা চেঞ্জ করে মন্দিরগুলো অন্য দিন করব, অম্বুবাচী ছেড়ে যাওয়ার পরে। আর আপাতত আমরা চলে এসেছি ব্রহ্মপুত্র নদী পার্ক। এখান থেকে ব্রহ্মপুত্র নদটা বেশ অসাধারণ লাগে। তো চলুন ভেতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। আপাতত এখন টিকিট কিছু লাগছে না, পরে টিকিটটা হয়তো চালু হবে। দেখুন, এন্ট্রি ফিস যেটা রয়েছে ফর ভিজিটার্স এজ গ্রুপ 9 বছর থেকে শুরু করে বড়দের অবধি সমস্ত কিছু দেওয়া রয়েছে ডিটেলসে। আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন। আর এই হচ্ছে পার্কের মেইন প্রবেশদ্বার। এই যে পার্কের ভেতর আমি প্রবেশ করলাম। খুব সুন্দর করে পার্কটা সাজানো। অপূর্ব লাগছে। এখানে বিভিন্ন রকম গাছপালায় সুসজ্জিত রয়েছে এই পার্কটা। আর এখান থেকে যদি ব্রহ্মপুত্র নদটা দেখাই, দেখুন কি সুন্দর ভিউ। আর দূরে নীলাচল পাহাড়টা দেখা যাচ্ছে। আর ওই যে দেখুন দূরে রোপওয়ে যাচ্ছে, একটু জুম করি। ওই যে রোপওয়ে যাচ্ছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। অপূর্ব জায়গা। আর এখানে জবা ফুলের গাছগুলো একবার দেখুন, অপূর্ব অপূর্ব।
ফুলের সাইজটা একবার দেখুন, বিরাট বড় সাইজ। গাছগুলো যত্ন করা হয় দেখেই বোঝা যাচ্ছে, দুর্দান্ত। বিরাট বড় এরিয়া পার্কটা। পার্কে বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য এরকম কিছু ব্যবস্থা করা রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছি ড্রামের মতন কিছু জিনিস রয়েছে, আর এইখানে এই যে এগুলো দিয়ে এখানে এরকম কিছু একটা জিনিস দিয়ে বাজায়। এই যে আপাতত এগুলো খুলে রাখা রয়েছে, এরকম কিছু ড্রামের মতন জিনিস রয়েছে। আবার এগুলো পুরো দেখে একটা অর্কেস্ট্রা জায়গার মতন লাগছে। তো আমি আপনাদের যেটা বলছিলাম, এখানে যে পাইপের মতন যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা দিয়ে পুরো পাইপটাকে বাচ্চারা বাজায়। এটা বেশ একটু ইউনিক ধরনের দেখাচ্ছি। এই যে দেখুন, আওয়াজটা শুনলেন কি সুন্দর লাগছে দেখতে। আরেকবার দেখাচ্ছি। অনেকটা সারেগামা পার যে ইয়েগুলো বলে, সেই সারেগামা পার মতনই। এটা কিছু নেই, এখানে শুধু এমনি রয়েছে গ্রাম। পার্কে ঢোকার মুখে ওই পারে একটা প্রবেশদ্বার রয়েছে, আর এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। আপনারা এখানে এলে এইটার ওপর দিয়ে যদি দেখেন, ব্রহ্মপুত্র নদটা অসাধারণ লাগবে। এই ছোটো ছোটো বেলফুলগুলো দেখুন, অপূর্ব। গাছ ভর্তি বেলফুল হয়ে রয়েছে, প্রচুর গাছপালা, বিভিন্ন রকম গাছপালায় সুসজ্জিত। এত সুন্দর ব্রহ্মপুত্র নদ পার্কটা দেখে মন ভরে যাওয়ার মতো। আর এখানে এসে সকালবেলা শরীর চর্চা তো করেনি, তার পাশাপাশি সময়টাও অনেকেই কাটান এখানে, বেশ ভালো লাগে। চলুন আপনাদেরকে আরেকটা গাছ দেখাই। এই যে এই গাছটাকে বলে ব্রাশ ফ্লাওয়ার। দেখুন ফুলগুলো একদম পুরো ব্রাশের মতো, আর পাহাড়ের লোকেরা এইগুলো দিয়ে চাটনি খায়, ব্রাশ ফ্লাওয়ারের চাটনি। আর ফুলটা দেখবেন, এ দেখুন, এই ফুলটা হচ্ছে ঠিক এই রকম ছোটো ছোটো ফুল হয়, আর ফুল বা এটা ফল হয়, ফুল থেকে ফলটা হয়েছে। আর এরকম ফুল আর তার ফল হচ্ছে এইটা, অপূর্ব। পার্কের মধ্যে বাচ্চাদের জন্য এরকম কিছু সরঞ্জাম রাখা আছে, এগুলো দিয়ে বাচ্চারা বেশ এনজয় করে। এটা হচ্ছে স্লিপ, বাচ্চারা এখানে স্লিপটা চড়ে, বেশ ভালো লাগে বাচ্চাদের এগুলো। আর এই যে রক ক্লাইম্বিংয়ের মতন একটা ব্যবস্থা করা আছে, দুখানা স্লিপ রয়েছে। দেখুন অপূর্ব। আর দেওয়ালের গায়ে ময়ূর আর বিভিন্ন প্রাণীর ছবি দিয়ে ড্রয়িং করা, বেশ সুন্দর। এইখানে একটা এন্ট্রি গেট রয়েছে, তবে এখনও এই এন্ট্রি গেটটা খোলা হয় না। এন্ট্রি গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার, যখন চালু হয়ে যাবে তখন এগুলোতে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য দিতে হবে। 60 টাকা হচ্ছে মিনিমাম চার্জ। এখানে ফুলগুলো দেখেছেন, অসাধারণ। আর সামনে দেখছি একটা বড় ভেসেল দাঁড়িয়ে রয়েছে। চলুন কাছ থেকে দেখাই আপনাদেরকে। আরেকটা জিনিস হচ্ছে, সেটা অবশ্যই আপনাদেরকে মানতে হবে, নদীতে কোনো রকম বয়বস্তু ফেলবেন না। অর্থাৎ নদী হচ্ছে আমাদের প্রকৃতির মায়ের সৃষ্টি, সুতরাং এইগুলোকে আপনাদের নিজেদেরকেই যত্ন করতে হবে, নিজেদেরকেই পরিষ্কার রাখতে হবে।
দেখুন বিশাল বড় ব্রহ্মপুত্র নদ। আর এই হচ্ছে ভেসেল, যেটা আপনাদেরকে তখন দূর থেকে দেখাচ্ছিলাম। এই যে, আর এই ভেসেলগুলো সম্ভবত উমানন্দ যায়। আর নিচেও একটা ভেসেল দাঁড়িয়ে আছে, এটা গভর্নমেন্টের আর ওটা হচ্ছে প্রাইভেট। দেখুন এসি নন এসি সমস্ত ব্যবস্থা রয়েছে। এখনো পার্কটা বিশাল বড়। এখান দিয়ে নিচে গেলে ভেসেলের কাছাকাছি পৌঁছানো হয়তো যায় না, যাওয়ার জায়গা নেই। এখান থেকেই নদীর পার শুরু। এই ওখান দিয়ে উঠতে হবে, উঠে তারপর আপনাদের এই ভেসেলে যেতে হবে। এই পার্কে এসে আমার একটা কথা বেশ মনে পড়ে গেল। এত সুন্দর জায়গাটা, প্রকৃতি আর পার্কের মেলবন্ধন হচ্ছে এই ব্রহ্মপুত্র নদ। কারণ এই ব্রহ্মপুত্র নদ এই পার্কের গা ঘেঁষে বলতে গেলে একদম গা লাগোয়া হয়ে নদটা বেরিয়েছে। আমার এই পার্কটা ঘুরে দারুণ লাগলো, আশা করি আপনাদেরও দেখে বেশ ভালো লাগবে। আর এতটা বড় পার্ক আমি পুরোটা কভার করতে পারলাম না, ইচ্ছে ছিল পুরোটা যাওয়ার, কিন্তু এতটা ডিস্টেন্স সেই জন্য আমি আর কভার করতে পারলাম না। আমরা এখন চলে এসেছি নবগ্রহ মন্দিরে। আর যেহেতু অম্বাবুচি চলছে আর মন্দিরটা বন্ধ, আমি ভেতর থেকে আপনাদেরকে কিছুই দেখাতে পারলাম না, বাইরে দিয়ে আপাতত দেখিয়ে দিই। এই যে মন্দিরটা একটু যদি জুম করি দেখুন, আমরা এই মুহূর্তে ক্রস করছি আসামের সব থেকে বড় ব্রিজ। মাত্র 2 মাস হয়েছে এই ব্রিজটা ওপেন হয়েছে, আর নামটা এখন জানতে পারছি না, যদি আগে কোথাও বোর্ড দেখে আপনাদেরকে বলবো। বিরাট বড় ব্রিজ, সব থেকে বড় ব্রিজ হচ্ছে আসামের এই ব্রিজটা। বন্ধুরা আমরা এখন চলে এসেছি জুবিন ক্ষেত্র। জায়গাটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে, সেইখানে এই জুবিন গার্গ সঙ্গীত জগৎকে এক আলাদা মাত্রায় নিয়ে গিয়েছিলেন। আর আজকে তিনি আমাদের মধ্যে নেই, আমি চাইবো সে যেন একদম পারফেক্ট বিচার পায় যে তার সাথে কেন এরকম অন্যায় করা হলো। এবার আমি আপনাদেরকে জুবিন ক্ষেত্রটা ঘুরিয়ে দেখাবো, চলুন। এই ইনি হচ্ছেন জুবিন গার্গ, লাইন দিয়ে এনার ছবি রাখা রয়েছে, আর ওনার ওয়াইফের সাথে এই ছবিটা দেখুন। এখানে সব ছোট বড় নানান মাপের জুবিনের ছবি রয়েছে। আর আস্তে আস্তে করে এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব জুবিন ক্ষেত্রে। এই যে এখান দিয়ে যেতে হয়। এখানে অসমীয়া ভাষায় লেখা রয়েছে ওনার ব্যাপারে। এখনো অনেক কাজ বাকি রয়েছে এই জায়গাকে সাজিয়ে তোলার জন্য। এখানে একটা সাইনেজ রয়েছে, আই লাভ জুবিনদা, আর এই হচ্ছে জুবিন গার্গ। দেখুন কি অপূর্ব, চারদিকে গাছপালায় ঘেরা, পাহাড়ের কোলে এত সুন্দর একটা জায়গা। এইটার মধ্যেও দেখতে পাচ্ছি সবাই এসে নিজের নাম সাইন করে গেছে।
বড় বড় কাট আউটের সাহায্যে এখানে জুবিন গার্গের ছবি রাখা আছে, শ্রদ্ধাঞ্জলি। আর এইখানে ঢুকতে গেলে অবশ্যই আপনারা জুতো খুলে প্রবেশ করবেন। সোনাপুর হচ্ছে এই জায়গাটা। দেখুন কি অপূর্ব জায়গাটা। এই যে মায়াবিনী গানটা গেয়েছিলেন উনি, সেই গানের একটা লাইন এখানে রয়েছে। আর এই যে দেখছেন, এইগুলো হচ্ছে আসামের ট্র্যাডিশনাল ড্রেসের মধ্যে এটা পড়ে, মাথায় টোকরি, আর এইটা হচ্ছে আসামের গামছা। এইখানে তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে। একটু যদি জুম করি আপনাদেরকে দেখাই, দেখুন এই যে নর্থ ইস্টের যে গামছা, সেই পুরো কভার করে রাখা হয়েছে, অর্থাৎ তাকে ট্রিবিউট দেওয়া হয়েছে। এখানে গামছাই হচ্ছে সম্মান দেওয়াটা। পুরোটা এখন ঘোরা যাবে না, কারণ এদিকে বন্ধ আছে, কনস্ট্রাকশনের একটা কাজ চলছে। আর এই যে মা, আচ্ছা কেমন লাগলো এই জায়গাটা ঘুরে? কষ্টের এরকম একটা স্থান দেখবো, এটা মন থেকে কোনোদিনই ভাবিনি। তো কি বলতে চাও তুমি? আমি বলতে চাই এরকম যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, যত তাড়াতাড়ি এটার বিচার হয় এবং দোষীরা যেন শাস্তি পায়, সেই অপেক্ষায় আমিও আছি। আর দূরে আমি একটা মায়াবিনী গানটাও শুনতে পাচ্ছি। আর গাছগুলো দেখুন কি অপূর্ব লাগছে, অপরাজিতা ফুলটা দেখুন, অসাধারণ। এই যে আরেকটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাই। দেখুন উনি এখন যেহেতু ভগবান হয়ে গেছেন, আর উনি সত্যিই ভগবানই, ওই জন্য অম্বাবুচি বলে ঢেকে রেখে দিয়েছে। আর এখানে জয় জুবিনদা লেখা রয়েছে। সমস্ত ছবি ঢাকা, মানে অম্বাবুচি উপলক্ষে ভগবানের ছবি যেমনি ঢেকে রাখে, উনি যেহেতু আসামের ভগবান, সেই জন্য ওনার সমস্ত ছবি জিনিসপত্র গামছা দিয়ে ঢাকা। আর এই গামছা হচ্ছে আসামের সবথেকে বিখ্যাত। আর নর্থ ইস্টের মানুষ এই গামছা দিয়ে প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা জানায়।
আচ্ছা, আমার সামনে আমার সঙ্গে এই দিদিরা দাঁড়িয়ে রয়েছেন। জুবিন ক্ষেত্রে আমি রয়েছি এই মুহূর্তে। আর এখানে এসে আমার মা একটু অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে এই দুই দিদি এত সাহায্য করেছে, এত হেল্প করেছে, সত্যি এনাদের অবদান মনে রাখার মতো। আর নর্থ ইস্টের মানুষ যে এতটা হেল্পফুল হয়, এতটা সাহায্য এরা করতে এগিয়ে আসে, মানে এনাদের সাহায্য ছাড়া খুব অসুবিধায় পড়ে যেতাম। একটা জানা জায়গায় এসে অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম। এনাদের সাহায্যতেই আজকে অনেকটাই মা ঠিকঠাক অনেক সুস্থ লাগছে, আছে। অনেকটাই সুস্থ লাগছে। মানে প্রচুর করেছে, মানে যেটা চিন্তা করা যায় না, ভাবতেও পারিনি। আমার সন্তান বা আমার স্বামী যেটা না করতো, আজকে ওরা করেছে। ওর নাম বলো, নাম বলো। হিত্তিকা, নমস্কার, মোৰ নাম হিত্তিকা বর্মন। নমিতা গগৈ। নমিতা গগৈ। এদের সাহায্য ভীষণভাবে পেয়েছি। মানে অন্ধকার দেখতাম, এরা যা করেছে কল্পনা করা যায় না। ঘন্টা দেড়েক ওরা আমার সঙ্গে সময় কাটিয়েছে, আমাকে দেখাশোনা করা, ওষুধ দেওয়া, ORS গুলে দেওয়া, সারাক্ষণ পাশে থেকেছে। শুধু তাই না, আমার মানে লুজ মোশনে আমি মানে প্রায় অবস্থা খারাপ। ওরা যা করেছে, এর করার অবদান আমি জীবনে ভুলবো না। আপনারা সাক্ষী থাকুন। সত্যি তাহলে শুনলেন তো যে কতটা হেল্পফুল নর্থ ইস্টের মানুষ। সত্যি মন ছুঁয়ে গেল। বন্ধুরা, বুঝতে পারছেন আমি কোথায় চলে এসেছি? বলি, এইগুলো হচ্ছে কিন্তু সব চা। আমরা যে চা খাই, এই হচ্ছে সেই চা বাগান। আর কতটা অপূর্ব সুন্দর, আপনাদেরকে যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, জাস্ট দেখুন একবার। এই যে দেখুন, এই যে দূর দূর অবধি চা গাছ ছড়িয়ে রয়েছে। আর ওরা তোলে 2টো পাতা, 1টা কুড়ি, এইগুলো তোলে। এগুলো মোটামুটি অনেকগুলোই তোলা হয়ে গেছে। এই দেখুন কত শ্রমিক কাজ করছে এই চা বাগানে। আর এই যে চা পাতাগুলো যে তোলা হয়েছে, দেখুন এই যে কত চা পাতা তুলেছে। এই এখন এগুলো সব আলাদা করছে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আলাদা করার পরে এগুলো সব শুকোবে। শুকানোর পরে মেশিনে কাটিং হবে। অপূর্ব অপূর্ব। প্রচুর শ্রমিক এখানে কাজ করেন। আর এটা হচ্ছে আপার আসাম, এইখানেই একমাত্র চা বাগানটা রয়েছে। এই দেখুন সমস্ত শ্রমিকরা এখন একটু, যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করছেন, এই শ্রমিকরা সমস্ত চা বাগান জুড়ে কাজ করেন। দারুণ জায়গাটা, সত্যি অপূর্ব। আপনারা সবাই ভূগোলে পড়েছেন চা গাছ সম্বন্ধে, তাও আমি আজকে সমস্ত ডিটেলসটা বলছি চা গাছের ব্যাপারে। এই চা গাছ বেশি রোদ সহ্য করতে পারে না বলে চা গাছের মাঝে এই যে বড় বড় গাছগুলো দেখছেন, এই বড় বড় গাছ দিয়ে ছায়া দেওয়া হয়। ছায়া পেলে মোটামুটি গাছগুলো এই রকম হাইটের হয়, বেশি হাইট হয় না চা গাছগুলোর। আর মোটামুটি বর্ষা যখন হয় তখন চা গাছগুলো এরকম সবুজ থাকে। আর শ্রমিকরা 2টো পাতা, 1টি কুড়ি সহ পাতাগুলো তুলে থাকেন। সেইগুলো তোলার পরে শুকোবে, শুকোনোর পরে আস্তে আস্তে করে কাটিং হবে, মেশিনে কাটিং হয়ে প্যাকেটিং হয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যাবে। কি বলেন এইটা? এই যে দেখুন, যেটা আপনাদের বলছিলাম, 2টি পাতা, 1টি কুড়ি, এই যে এইগুলো দিয়ে চা পাতার মেইন যে খাওয়া হয়, আমরা যেটা খাই কচি অংশটা, এইগুলো দিয়ে তোলা হয়। আর পাতাটা দেখুন ঠিক এই রকম। এগুলো ক্লোজে তোল পড়ো। এরিয়াটা দেখেছেন বিশাল বড়। যতটা দূর আমার চোখ যাচ্ছে, যতটা আমি ক্যামেরায় কভার করতে পারছি আপনাদেরকে ততটাই দেখাচ্ছি। আর দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, এটা একটা ঠাকুরের মন্দির। অম্বাবুচি উপলক্ষে এই মন্দিরগুলো সব বন্ধ বলে আজকে আমি এই চা বাগানে এসেছি। অসাধারণ অসাধারণ, চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখুন মাঝে মাঝে এরকম করে রাস্তা রয়েছে, এই জন্য খাঁজ খাঁজ মনে হচ্ছে। ওই যে ঝাড়গুলো, ওইগুলো হচ্ছে চা গাছ। জায়গায় জায়গায় এরকম ঝাড় মতন দেখছেন, এগুলো সব চা গাছ। অপূর্ব।
দেখুন একবার পরিবেশটা অসাধারণ। তো এই মুহূর্তে আমি এক দাদাকে পেয়েছি, তো দাদার থেকে একটু জানবো একটু এই বাগানের সম্বন্ধে। দাদা একটু যদি বলো। দাদা আমি তো নতুন এই বাগানে, আমি কিছুই জানি না। হ্যাঁ, তো মোটামুটি এখানে কীভাবে কাজ করো? কাজ আর কি আর হাবি জোড়া, পাতুলা, কলম জোড়া, এই দাওয়াই মারা, এসব কাজ করতে হয়। আচ্ছা, তোমাদের কীরকম কি দেওয়া হয়? 280 টাকা। আমরা কিছুই দেই নাই। এখনো বর্তমান আম করে কিছু দেয়নি। হ্যাঁ, তো কি ওই টাকাটা কি দেয়, মানে কত দেয় মোটামুটি কত রোজে? 280 টাকা দেয়। 280 টাকা দেয় রোজ। হ্যাঁ, আর দরমা ধর দেওবারে হয়। কোন বারে দেয় টাকা? দেওবারে, রবিবারে। রবিবার। হ্যাঁ, রবিবার। রবিবারে পেমেন্টটা দিয়ে দেয় প্রত্যেক সপ্তাহের শেষে। হ্যাঁ। আচ্ছা, তো তোমরা কিছু বলতে চাও এই ব্যাপারটা নিয়ে? বলতে চাই হাজারাটা একটু বেশি হইলে ভালো হইতো। হ্যাঁ। বহুত কম আর মজবুরিত করতে লাগে, কারণ আমরা এগুলা না করলে তো আমাকে উপায় নাই না, করতেই লাগে। এখানে করি আর কি করি, আমাকে আসেই আরো বিপদ আপদ। তো এখানে তোমরা কাজ করো, ভয় লাগে না? মানে ধরো ভয় লাগে, বহুত জঙ্গল আর যোগ সাপ বা বাঘ যদি মানে উপর থেকে অনেক আসে, কি- বন্য জন্তু। হ্যাঁ, বহুত। আর ওই গণেশ বাবা বাইর হয়। গণেশ বাবা আসে, হুম। তো সেগুলো থেকে তোমরা মানে কি করে নিজেদেরকে তোমাদের যে এত বড় টিম কাজ করছে, কি করে সেটা তোমরা বাঁচাও? বাজে মানে আর আয় আর কি করবো, আর বিপদ থাকলে তো এগুলা করতেই লাগে, করতেই লাগবে। বাধ্য হইয়া করতে আসি আরো। আচ্ছা, লগে থাকে না, কি করবো, আইসি যে আরো। আচ্ছা। এ ভগবান ভরসা আরো সব কিছু, ভগবানের উপর সে তো বটেই, ভগবান ভরসা না থাকলে ভগবানের ভরসা কাজ সবকিছু করা ছাড়া যায়? কাজ করি আরো। হ্যাঁ। এতটুকুই আরো। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে। ভালো লাগলো। হ্যাঁ। তাহলে আপনারা শুনলেন তো, এই শ্রমিকরা 280 টাকা রোজে কাজ করে এবং সপ্তাহের শেষে অর্থাৎ রবিবারে গিয়ে এই যে পেমেন্ট সেটা ওরা পেয়ে থাকে। আর এই চা বাগানে নানা রকম ভয়ে এদের কাজ করে, যেমন হঠাৎ দেখা গেলো সাপ বা হঠাৎ দেখা গেলো বন্য জন্তু, হাতি, চিতাবাঘ, বিভিন্ন জন্তু জানোয়ারে ভরা কিন্তু এই চা বাগান। কারণ সামনেই রয়েছে পাহাড়, পাহাড়ের থেকে বিভিন্ন রকম জীবজন্তুর আক্রমণ যখন তখন হতে পারে। তো আমি আমার তরফ থেকে বলবো যে এদের মাইনায় একটু যদি বাড়ানো হয়, যাতে এরা ঠিকমতো কাজ করতে পারে এবং নিজের ঘর সংসারও চালাতে পারে, এই অনুরোধটা আমি করছি আপনাদেরকে। একটু আপনারা কমেন্ট করে বলুন, আমি ঠিক বললাম না ওই যারা বললো দিদিটা সে ঠিক বলল? কমেন্ট করে জানাবেন, আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করছি অবশ্যই। খুব ভালো রান্না করেছো। তুমি রান্না করেছো? আমি রান্না কি রান্না এটা? বেগুনি? না বেগুনি না, এটা তোরই। তোরই রান্না করেছো? ও, খুব ভালো হয়েছে। চলো পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মাখবে। খুব ভালো, ভালো রান্না করেছো। রান্না ভালো। কি হচ্ছে তুমি? কারবি? না না, আমি এই মুহূর্তে পেয়ে গেছি মেফেয়ার টি গার্ডেনের এক শ্রমিক দাদাকে, নাম হচ্ছে অশোক নাগ। তো দাদার থেকে একটু জানবো এখানে কি করে কি কাজ হয়। দাদা একটু বলুন। এই চাপাতি তোলা হয় এখানে, এটা মেশিনে নিয়ে আরও দেওয়া যাব। কীভাবে তোলেন, কি আর শুকায় কি করে? শুকাই মেশিনে দিব, 1 নম্বর 2 নম্বর মেশিনে দেওয়া যাব। তারপরে মালটা পাক্কা হয়, তারপরে আরও মাল 1 নম্বর 2 নম্বর উলাই যায়। সে কতক্ষণ লাগে এটা পাতাটাকে শুকোতে? শুকাতে 2 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগে। লাগে। আর তারপর প্যাকেটিং হবে? তারপর প্যাকেটিং হবে, কাটিং হবে। কাটিং হবে, শুকোনোর পর কাটিং হবে, তারপর প্যাকেটিং হবে। তারপরে প্যাকেটিং মেশিনে দেওয়া করে। আচ্ছা, সবই কি একটা জায়গাতেই হবে না বিভিন্ন জায়গায়? বিভিন্ন জায়গায় মেশিন আছে, মেশিন আলাদা জায়গায় আছে, আলাদা। এইখানে কোথাও নেই। আচ্ছা, এইখান থেকে কারখানায় যেতে কতক্ষণ সময় লাগে? ওটা তো সময় তো এনে 3 ঘন্টা 4 ঘন্টা তো লাগিয়ে যায়। 3 থেকে 4 ঘন্টা লাগে কারখানায় পৌঁছাতে। আচ্ছা, তারপরে বাদ বাকি যে কাজ সেটা হয়ে থাকে। সেটা হয়তো। আচ্ছা। তারপরে মেশিনের মানুষ আসে, হুম ওই মেশিনে দেওয়া যাব, হুম। আর এবার শুকাতে হবে। চা পাতা কখন তোলা হয়? কখন মানে এই সকালের বেলা।
সকালবেলা 4 বাজে তোল। আচ্ছা, তো এখানে দেখছি যে অনেক কচি কচি কুড়ি বা পাতা এসেছে, এই গোড়ার পাতাগুলোই তোলা হয় তো? গোড়ার নাই, এইটাই খালি এই কোমল। হ্যাঁ, মানে এর মাথার দিকে যে পাতা সেটুকুনি তোলা হবে, হ্যাঁ। আর নিচেরগুলো একদম জঙ্গল হিসাবে ফেলে দেওয়া হয়। হ্যাঁ, ফেলে যাওয়া। আচ্ছা, এই চায়ের যে কাঠ, সে কাঠ কোনো কাজে লাগে, মানে যে মেইন গুড়ি মেন করে তো কিছু কামে লাগে না। কিছু কাজে আসে না? কিছু লাগে আচ্ছা, মানে শুধু জঙ্গল হয়ে থাকে আর বাদ বাকিটুকুনি উপরে পাতাটুকুনি উপরে নেওয়া হয়। নেওয়া হয়। আচ্ছা, আবার নতুন কখন গজায়? এই বছরের মোড়ে একবার আর হয়, বছরে একবার আর। বছরে একবার নতুন পাতা আসবে, ওটাই তোলা হবে। তাই তোলে। এই এখন যে আবার তুলতে আসি, হুম। এখন আছে। আর যখন শুকান দিন হয়ে যাব তখন তো কাটতে লাগবে ওইটা, আচ্ছা। কাটিয়ে মেডিসিন দেওয়া, তার পিছিয়ে আরও পিছিয়ে এইটা হবো, হুম। তারপরে বহুত কিছু। আচ্ছা, তো এখানে কাজ করতে মোটামুটি কত টাকা মানে রোজ দেওয়া হয়? এখন এই মানুষের কথা, যদি মানুষ বেশি হয় তখন তো 1 লাখ 2 লাখ টাকা। না, রোজ প্রত্যেক রোজে কত রোজে কাজ করে লোকজন, মানুষজন কাজ করছে কত রোজ? মানে কত রোজ, মানে মাসে একদিন ছুটি থাকে। না না, কত টাকা করে দেয়? কত টাকা করে দেয়? টাকা? হ্যাঁ, টাকা 300 টাকা 300 টাকা করে প্রতিদিন। প্রতিদিন আচ্ছা, সপ্তাহে শেষে গিয়ে সেই টাকাটা দিয়ে দেয়? দিয়ে দেয়, সপ্তাহে সপ্তাহে দিয়ে সপ্তাহে দিয়ে দেয়। দিয়ে দেয়। আচ্ছা, তো আপনি কি মনে করেন যে টাকাটা আর একটু বাড়ানো উচিত? আচ্ছা, তো সেটা বলুন যে কতটা বাড়ালে আপনাদের সুবিধা হবে? কতটা এখন আমি তো করতে পারব না, তো মালিকে জানবো, মালিক জানে, ম্যানেজার জানবো। ম্যানেজার জানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো কথা বলে, অনেক কিছু জানা গেল। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাস্তার এই পারে তো দেখালাম চা বাগান, আর ঠিক অপোজিটেও কিন্তু চা বাগান রয়েছে, কারণ পাহাড়ের কোলে এরকম প্রচুর চা বাগান, আর এক একটা মালিক এক একজন, সেগ্রিগেট করা রয়েছে। এখানেও যত দূর দেখতে পাচ্ছি চা বাগানে ভর্তি। আর প্রসেসটা আপনাদেরকে দেখালামই, এই যে এই মুহূর্তে আমরা চলে এসেছি শ্রীমন্ত শঙ্করদেবর কলাক্ষেত্র। অর্থাৎ এইখানে কিছু কিছু এমন জিনিস রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর গেটটা তো অসাধারণ, বাইরে যে একটা ভাস্কর্য রয়েছে সেটা দিয়ে শুরু করি। এই যে দেখুন, বাইরের গেটের নকশাটা দেখুন, দারুণ। আর এইটা হচ্ছে প্রবেশপথে প্রবেশ করব। আর এখানে টিকিটটা যেটা সেটা দেখিয়ে দিই। টিকিটের দাম মিনিমাম 50 টাকা দিয়ে শুরু। আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন টিকিটের প্রাইসটা। এই যে এইখানে সমস্ত নকশা করা রয়েছে বিভিন্ন ডিজাইনের। আর বাইরে দুজনের মূর্তি দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করব টিকিটটা দেখিয়ে। আমরা যেহেতু 3 জন এসেছি সেই জন্য আমরা 50 টাকা করে 3টে টিকিট কেটেছি। এই 3টে টিকিটের মূল্য হচ্ছে 150 টাকা। আর আমি যেই ক্যামেরাটায় শ্যুট করছি সেই ক্যামেরার জন্য আমাকে আলাদা করে টিকিট কাটতে হয়েছে, তার দাম হচ্ছে 100 টাকা। অর্থাৎ আমাদের টোটাল টিকিটের মূল্য পড়লো 250 টাকা। আর এইখানে বাইক এবং কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই জায়গাটায়। এখানে কার এবং বাইকের কেমন কি প্রাইস রয়েছে এটা আপনারা বোর্ডে দেখে নেবেন। চলুন ভেতরে প্রবেশ করা যাক। ঢোকার মুখে এরকম একটা প্রবেশ পথ রয়েছে, লাল রঙের একটা পুরো গেট। আর বাঁদিকে সম্ভবত এটা মিউজিক্যাল ফাউন্টেন। আর এখান দিয়ে সিঁড়ি রয়েছে, ভেতর দিয়ে সিঁড়ি একটা ব্রিজ করা, সেই ব্রিজ টপকে ওই পারে যেতে হয়। রাত্রিবেলা এগুলো জ্বললে বেশ ভালো লাগবে। একটু একবার ফাউন্টেনটা দেখিয়ে যাই। এই কত ফাউন্টেন এখানে রয়েছে, সম্ভবত মিউজিক্যাল হতেও পারে। আর ব্রিজটা দিয়ে যখন যাবেন পারিপার্শ্বিক পরিবেশটা তো অসাধারণ, দারুণ জায়গাটা।
এখনও আমাদের অনেকটাই যেতে হবে। আর এখানে একটা বড় স্টেজ রয়েছে, এখানে ফাংশন ইত্যাদি প্রভৃতি হয়ে থাকে ওপেন এয়ারে। বাগানটা দেখুন একবার, অপূর্ব। বিভিন্ন গাছপালায় ভরা, ছায়া সুনিবিড়, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে, কোনটা কোন দিকে সেটা নির্দেশনা দেওয়া রয়েছে, দিক নির্দেশ। এইটা দেখুন, তলায় কচ্ছপ, তারপর হাতি এবং ওপরে সিংহ। মূর্তিটা দেখুন একবার, একটু ইউনিক গোছের। গজব বেল এটাকে বলে। এই যে দেখিয়ে দিলাম। আমি চলে এলাম পূর্বজ্যোতি সংগ্রহালয়। আর ঢোকার মুখে এরকম সর্পস্তম্ভ অর্থাৎ স্নেক পিলার রয়েছে। কারণ দেখুন, এই যে একটা সাপের মতো মডেল, পিলারটাকে যেহেতু জড়িয়ে পেঁচিয়ে এরকমভাবে রয়েছে, সেই জন্য এটার নাম হচ্ছে স্নেক পিলার। নিচে নামটা দেওয়া রয়েছে। এই যে এই সংগ্রহালয় খোলা বন্ধের সময়টা এখানে দেওয়া রয়েছে। আপনাদের ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন, নরসিংহা ভাষায় লেখা রয়েছে। আর এখানে কথা বলে তুমি সে ওই জন্য আপনাদেরকে আস্তে আস্তে করে এই ছবিগুলো দেখিয়ে যাই। দেখুন, পোড়ামাটির শিল্প, এগুলো সবই পোড়ামাটি, টেরাকোটা আর্টে এখানে সাজিয়ে রাখা হয়েছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। তত বাদ্য ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে। এই সব ট্রাইবালস যারা, যত জাতি উপজাতি রয়েছে, তারা এইগুলো বাজিয়ে থাকেন। এই রকম একটা যেটা সাউন্ড একটু অন্যরকম হয়, উইন্ড ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে ঘনবাদ্য, এই করতালের মতন অনেকগুলো রয়েছে। বিভিন্ন সব ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র, বিভিন্ন গানে এগুলো এরা বাজিয়ে থাকে। আর এখানে ঢোল, মৃদঙ্গ সবই রয়েছে। এই এটা বিকট আওয়াজ হবে, এটা যদি বাজানো যায় না, পুরো হল ঘরে এটা আওয়াজটা ছড়িয়ে যাবে। পারকাশন ইনস্ট্রুমেন্ট, এগুলো সব পারকাশন লেখা আছে, পারকাশন ইনস্ট্রুমেন্ট। এখানে সব বিভিন্ন প্রাণীর মুখের ছবি রয়েছে। এটা হচ্ছে বানাসুর, আর এটা কালী সর্প। হিরণ্যাক্ষ, এটা হচ্ছে রাবণ। দেখুন, রাবণের আরেকটা রূপ, 10 মাথাওয়ালা, কতগুলো হাতের রাবণ। আর এটা হচ্ছে হিরণ্যকশিপু। নারায়ণের বরাহ অবতার। আর এটা হচ্ছে নরসিংহ অবতার। এই যে
এইখানে রয়েছে মিচিং জনগোষ্ঠীর, কাছ থেকে যদি দেখাই, এই যে, আর এটা তাঁতশাল, এটা হচ্ছে রাভা জনগোষ্ঠী, এই যে লেখা আছে এইটা। এছাড়াও এর হচ্ছে তিরা জনগোষ্ঠী। ডিমাছা জনগোষ্ঠী, দেখুন। বাংখাল জনগোষ্ঠী দূরে লেখা আছে, এটা মার্স জনগোষ্ঠী, আর এটা হচ্ছে কুকি জনগোষ্ঠী। মুখগুলো দেখেছেন, এগুলো সব এখানকার লোকেদের মতন মডেলগুলো বানিয়েছে। চিংফৌ জনগোষ্ঠী, চিংফৌ। ভেইপে জনগোষ্ঠী। বিভিন্ন জনগোষ্ঠীদের সমষ্টি হচ্ছে এই ফ্লোরে। তাই আইতন জনগোষ্ঠী, তাই খামিয়াং, তাই ফাঁকে, আর তাই তুরু জনগোষ্ঠী। কার্বি জনগোষ্ঠী, খেলমা, বিয়াটে, জেমি নাগা জনগোষ্ঠী। মণিপুরি সম্প্রদায়, এই যে মণিপুরি শাড়ি পরে আছে, এগুলো ড্রেস মণিপুরি। এটা কার্বি। এই সংগ্রহালয়ে কারা কীরকম পোশাক পরে তার ডিটেলস সব এখানে দেওয়া রয়েছে। এই যে অ্যাট এ গ্ল্যান্স আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সব তো দেখানো সম্ভব না, মোটামুটি একটু দেখিয়ে দিলাম। আপনারা যখন ওপরে চলে আসবেন, ওপরে আসার পরে এখানে কিছু ওদের ব্যবহৃত জিনিসপত্র রয়েছে, হাত চাকি, বিজুলি চাকি, সবগুলো এখানে দেওয়া রয়েছে। আর এছাড়াও এখানে রয়েছে যেমন মাছ ধরার যে জালগুলো হয়, এই যে মাছ ধরে এগুলো দিয়ে, দেখুন অ্যাট এ গ্ল্যান্স দেখিয়ে নিলাম। আর এই কড়াইটা দেখুন, কি বিশাল বড়, ডেপটা দেখেছেন, কত লোকের খাবার দাবার রান্না হতো। আর এই বিশাল বড় নৌকা, এই নৌকা করে মাছ ধরতে যেত। কাজগুলো দেখুন, কি অপূর্ব কাজ। এই একটা বাদ্যযন্ত্র দেখুন, এটার সম্বন্ধে অনেকেই ওয়াকিবহাল। এই বাদ্যযন্ত্রে এই যে স্টিক, এটা দিয়ে বাজালে টুং টাং টুং করে আওয়াজ হয়। ট্রাইবালদের বিভিন্ন রকম অস্ত্রগুলো দেখুন, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অস্ত্র। এই যে এখানে সব অস্ত্রগুলো রয়েছে, আদিবাসীদের ব্যবহৃত সব অস্ত্র এগুলো। এটা দেখুন, এখানেও আরও অস্ত্রশস্ত্র রয়েছে। এখানে দেখুন, এই যে সিংহাসনের মতো কি অপূর্ব জিনিসটা, একটু যদি জুম করি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন কি অপূর্ব।
আসামের মেইন যে ফেস্টিভ্যাল সেটা হচ্ছে বিহু নাচ, সেটা এখানে মূর্তির সাহায্যে এরকমভাবে তুলে ধরা হয়েছে। দেখুন কতটা সুন্দর। এবার অরিজিনাল যখন আসবেন আপনারা এপ্রিল মাসে সেই বিহু উৎসবটা দেখার জন্য, সেই সময় ওই আসল যে নাচটা অত্যন্ত সুন্দর লাগবে। আপাতত এই মূর্তির সাহায্যে দেখিয়ে দিলাম বিহু নাচটা কীরকম। সুন্দরবনে যে ঝুমুর ডান্স হয়, সেই ঝুমুর ডান্স বা চা বাগানে যে ট্রাইবালরা যে নাচটা করে সেগুলো এখানে দেখানো হয়েছে। এই যে দেখুন চারদিকে এখানে চা বাগানের ট্রাইবালদের নাচ হচ্ছে এই ঝুমুর নাচ। বেসিক্যালি সুন্দরবনেও আমরা এই ঝুমুর নাচ দেখে থাকি। এটা হচ্ছে বাগরুম্বা নৃত্য, বড় জনগোষ্ঠীদের, বড়োদের ডান্স। অসাধারণ। অসমিয়া ব্রাইড গ্রুম এইভাবে বিয়ে হয়। রেশম শিল্প, এই গুটি পোকা, গাছ থেকে গুটি পোকা ছিঁড়ছে, এগুলো গুটি পোকা এই রেশম বানিয়েছে। সংগ্রহশালা দেখে বেরোনোর পর সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পর এখানে আরও কিছু জিনিস এখানে দেখতে পাবেন। সেটা হচ্ছে দেখুন এখানে 20 টাকার নোটে যে চাকাটা ছিল সেই চাকার মডেল এখানে রয়েছে। এই চাকাটা দেখুন এখান থেকে, ওপরটা ঠিক এই রকম দুর্গর মতন কিছু বানানো রয়েছে। সংগ্রহশালাতে একটু ওপরে যখন উঠে এলাম, এই জায়গাটায় এতটা শান্তি লাগছে, গাছগাছালিতে ভরা, ছায়া নিবিড়। এখানে আবার বাঁদরও রয়েছে, কারণ পাহাড়ি এলাকা, বাঁদরের উৎপাত হতেই পারে। ওই যে দেখুন, একটু জুম করে দেখাই। দেখছেন কি বাঁদরামো করছে দুটোতে মিলে। ঘড়ি কাটা এখন ঠিক 4:10, আর আমরা এই মুহূর্তে লাঞ্চ করছি। লাঞ্চ করতে আজকে অনেকটাই দেরি হয়েছে, আর আমরা লাঞ্চ করছি হচ্ছে আরু ক্যাফে অ্যান্ড কিচেনে। কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। আমরা এখন রয়েছি আরু ক্যাফে অ্যান্ড কিচেনে, আর এখন আমরা লাঞ্চে যেটা নিয়েছি সেটা হচ্ছে এরকম ভাত দিয়েছে আর ডাল, সবজি, আর সাথে রয়েছে একটা সবজি স্যালাড, মানে অনিয়ন স্যালাড, আর তার সাথে রয়েছে চিপস। সিম্পল খাবারটা খাই তারপর বলছি। দারুণ। খাবারগুলো প্রত্যেকটা বেশ গরম আর খুব টেস্টফুল খাবারটা। চালটাও ভালো। চালটাও আমরা নিয়েছি পুরোপুরি ভেজ থালি, এটা প্রাইস হচ্ছে 100 টাকা করে। চালটা বেশ ভালো, ফ্রেশ।
আর সারাদিন ঘোরাঘুরির পরে এরকম ভেজ খাবারটা সত্যি, আর তারপরে গরম খাবার বেশ ভালো লাগছে। এই যে মা খাচ্ছে, এখানে বাবা খাচ্ছে, কীরকম লাগছে খাওয়ার দাওয়ার কীরকম? সুন্দর, ভালো, এত ভালো, একদম ঘরোয়া খাবার। বেশি কিছু নিলাম না, কারণ অনেক ঘোরাঘুরির পর তো সিম্পল খাবার ভালো লাগছে। আচ্ছা বাবি কীরকম লাগছে খাবার? খুব ভালো, দারুণ। ঘরের খাবারের মতো। একদম ঘরের খাবারের মতো ঘরোয়া খাবার। রান্নাটাও হালকা ফুলকা, বেশ ভালো লাগছে খেতে। ঘড়ি কাটে এখন ঠিক 4:30, আর আমরা এই মুহূর্তে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। এখন আমি যাব রুমে গিয়ে রেস্ট করব। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জুবিন ক্ষেত্র সহ আসামের চা বাগান তারা কীভাবে কাজ করে, কীরকম তারা মজুরি পায়, আশেপাশে কী রয়েছে, যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে, অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিওতে নেবো। হ্যাভ এ নাইস ডে। বাই 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 বাই।